নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা সিরিজ তোমাদেরকে কমপ্লিট করা দিচ্ছি, প্রস্তুতিটা তোমাদেরকে কমপ্লিট করা দিচ্ছি। ক্লাস মোটেও মিস দেওয়া যাবে না। চলো আমরা আমাদের ক্লাস শুরু করতেছি, তবে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট বিজ্ঞাপনের পর। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আজকে আমরা নত্ব ও সত্য বিধান সম্পর্কে শিখব, এবং এই টপিকটি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মাঝারি গুরুত্বপূর্ণ, তাই খুব বেশি ডিপ নলেজ নেওয়ার প্রয়োজন নাই। আমরা আমাদের যতটুকু প্রয়োজন সবগুলো এই ক্লাসেই শিখবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসটি যেহেতু সবার জন্য, আর সবার কাছে আমাদের কোচিং এর বই নাও থাকতে পারে, তাই আমরা অ্যাজ ইউজুয়াল এই বইটা পড়াইতেছি, এই টপিকটা পড়াইতেছি মনি চৌধুরী স্যারের নবম দশম শ্রেণীর যে বইটি আছে সেই বইটি থেকে। তোমরা চাইলে আমরা যেহেতু বেশ কিছু ট্রিক্স এন্ড হ্যাক্স সংযুক্ত করে পড়াবো, এইগুলো লেখা আছে আমাদের কোচিং এর যেই কম্প্যাক্ট মোটা বইটা, এই বইটার মধ্যে লেখা আছে। তোমরা চাইলে এইগুলা আমাদের সাথে যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বইটার একটা ডেমো দেখতে পারো। ডেমো দেখলে অনেক ভালো লাগবে আশা করি, তখন এই বইটা পারচেস করতে পারো। ওইখানে সবকিছু লেখা আছে। তো আপাতত আমরা মনি চৌধুরী স্যারের বই থেকে দেখতেছি, একটু ভালো করে খেয়াল করো। দেখো, যেহেতু এটা আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না, মোটামুটি গুরুত্বপূর্ণ, যেহেতু হঠাৎ একটা প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে কি করবা তুমি? সো পড়ে ফেলতেই হবে, বাধ্যতামূলক। এখন আমরা কিভাবে পড়বো? মনি চৌধুরী স্যারের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণ সবগুলো উদাহরণ মুখস্থ করবো, এবং আমি তোমাদেরকে ক্লাসে এখন যে উদাহরণগুলো দেখাবো এক্সট্রা, এগুলো মুখস্থ করবো। তাহলে আমাদের এই টপিকটা হয়ে যাবে। বাইরে থেকে তোমার আর কিছু পড়ার প্রয়োজন নাই। পড়লে অনেক পড়া যায় এই টপিক, কিন্তু এখানে যতটুকু দেওয়া আছে ততটুকু না, এর থেকে অনেক বেশি, কিন্তু তোমাদের জন্য ওইগুলা গুরুত্বপূর্ণ না। তাহলে চলো আমরা আলোচনা শুরু করতেছি। দেখো, নত্য সত্য বিধান মানে কি? আসলে বিধান মানে হচ্ছে আইন বা নিয়ম বা কানুন, এবং তয়ব যেটা দেখতেছো, তয়ব মানে হচ্ছে অ্যাবাউট বা সম্পর্ক। এই যে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহারের যে নিয়ম বা আইন, সেটাকে আমরা নত্য বিধান বা সত্য বিধান বলতেছি। আমরা একটু চিন্তা করি যে আমাদের নত্য সত্য বিধান থেকে আসলে প্রশ্ন কিভাবে আসবে। খেয়াল রাখতে হবে যে নত্য সত্য বিধান থেকে আমাদের এখানে আমরা যে শব্দগুলো পড়তেছি, এই যে দেখো, কোন শব্দের সাথে মূর্ধন্য হয়, কোন শব্দের সাথে মূর্ধন্য স হয়, কোন শব্দের সাথে মূর্ধন্য ন হয়, এগুলো আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি সঠিক, তখন 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে 3টা থাকবে ভুল, আর একটাতে মূর্ধন্য এর সঠিক ব্যবহার থাকবে। ওই শব্দটা আমাদেরকে বের করতে হবে। মূর্ধন্য ন এর সঠিক ব্যবহার থাকবে কোনোটাতে, কখনো থাকবে মূর্ধন্য স এর সঠিক ব্যবহার। যেহেতু নত্য সত্য দুইটাই আমরা শিখতেছি, আমাদেরকে বানানগুলো ভালো করে খেয়াল করতে হবে। পরীক্ষাতে তোমাকে বানানই সিলেক্ট করতে দিবে, নিচের কোনটি সঠিক, বা নিচের কোনটিতে নত্য বিধানের সঠিক প্রয়োগ হয়েছে, নিচের কোনটিতে সত্য বিধানের সঠিক প্রয়োগ হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে দিবে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এই টপিকটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে কেন জানো? সেটা হচ্ছে বাংলা শব্দে, দেখো বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ন ধ্বনির ব্যবহার নাই, ইভেন তদ্ভবে নাই, বিদেশিতে নাই। শুধুমাত্র এবং শুধুমাত্র তৎসম শব্দ যখন আমরা ব্যবহার করতে যাব, এই যে এত কাঠখড় পোড়াবো, সব নিয়মগুলো তৎসম শব্দে ব্যবহারের সময় আমরা বসাবো। যেমন আমরা যদি সোজা কথা একটা বলি, সেটা হচ্ছে যে দেখো, এখানে বলছে কি, দেখো ঘন্টা, এখানে বলছে ঘন্টা। তো ঘন্টা সংস্কৃত শব্দ ছিল, বা তৎসম, তৎসম যা সংস্কৃত, একই কথাই। এখন এখানে দেখো বলা আছে, নিয়মটা হচ্ছে ত এর সাথে যদি থাকে, ত বর্গীয় সাথে যদি থাকে, তাহলে মূর্ধন্য হবে, দন্তন্য দেওয়া যাবে না। কিন্তু আমি যদি দিই প্যান্ট, কেন? এখানেও তো ট ছিল, দেখো ট ছিল, বাট আমরা কি দিব? এখানে দন্তন্য দিব, এখানে আর মূর্ধন্য দিব না। কেন দিব না? কারণ হইতেছে এইটা একটা ইংরেজি শব্দ, এবং আমরা জানি যে অন্যান্য শব্দে আমরা এই রুলস খাটাবো না, শুধুমাত্র তৎসমের জন্য আমরা এই কাজটা করতেছি। এখন দেখো কাণ্ড, ঠিক একইভাবে টবর্গীয় ধ্বনি ছিল, বর্গীয় কি, বর্গ কি জিনিস সেটা পরে বোঝাচ্ছি। তো যাই হোক, আমরা কি শিখলাম?
তাহলে তৎসমের জন্য আমরা শিখলাম। তোমরা কি জানো যে এই যে এখানে লণ্ঠন দেওয়া আছে, এই লণ্ঠনে যে মূর্ধন্য তারা ব্যবহার করছে না, এটা কিন্তু তারা ভুল করছে। কারণ লণ্ঠন একটা ইংরেজি শব্দ, তো ইংরেজি শব্দ যেহেতু তৎসম বাদে অন্য সব শব্দে আমরা দন্তন্য ইউজ করব, এই মূর্ধন্য ব্যবহারটা শুধুমাত্র তৎসমের জন্য, তাই এখানে তাদের এটা ব্যবহার করা ভুল হয়েছে। বরং এখানে যদি তারা লুণ্ঠন দিত, লুণ্ঠন, লণ্ঠনের জায়গায় যদি লুণ্ঠন দিত, তাহলে এটা ঠিক থাকতো, তখন মূর্ধন্য ব্যবহার করা যাবে। বুঝছো? আচ্ছা যাই হোক, আমরা তো এখন বুঝলাম যে ব্যাপারটা আসলে কি। আমরা অন্যগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব, এই রুলস গুলো ব্যবহার করব। এখন দুইটা অংশ আছে, একটা হচ্ছে মূর্ধন্যর জন্য আর একটা মূর্ধন্য স-এর জন্য। ব্যাপার হচ্ছে আমরা যদি একটা শিখি তাহলে আরেকটা আমাদের শেখা মোটামুটি হয়ে যাবে। শুধুমাত্র দুই একটা রুলস আছে যাদের মধ্যে একটু ভিন্নতা আছে, তাছাড়া প্রায় এক। এখন এখানে যে রুলসের যে উদাহরণগুলো দেওয়া আছে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এইগুলা নিয়ে আমরা একটা ছক তৈরি করছি, ওইটা যদি দেখি তাহলে আমাদের আর কিচ্ছু লাগবে না। চলো আমরা ছকটা দেখার চেষ্টা করি। আমরা সুন্দর করে তোমাদের জন্য তৈরি করে রাখছি, স্লাইড টাইড সবকিছু তৈরি। এখন দেখো এখানে বলছে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য সংযুক্ত হয়। এই একই রুলস মূর্ধন্য স-এর ক্ষেত্রে প্রযোজ্য। একই রুলস যে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দ সবসময় এখানে মূর্ধন্য ন বলছে, ওইখানে মূর্ধন্য স যুক্ত হয়। যেমন দেখো এখানে কি বলছে, ঘন্টা, তাই না? একটু আগে যে দেখালাম। তারপরে কাণ্ড, লুণ্ঠন হবে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, একটা বিষয় বলে রাখি, শুধুমাত্র কিন্তু ট নয়, এখানে বলছে ট বর্গীয়। যেমন হচ্ছে বর্গ মানে কি, পাঁচটা মিলে একটা বর্গ হয়, ক খ গ ঘ ঙ, এই পাঁচটা মিলে একটা বর্গ। ঠিক তেমনি ট ঠ ড ঢ মূর্ধন্য, এই পাঁচটা মিলে একটা বর্গ, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র ট না, ট এর সাথে যদি ড থাকে বা ঢ থাকে, মানে ট বর্গীয় যে কোনো একটা থাকলেই হইলো। যেমন এই যে কাণ্ড, ডটা কিন্তু হচ্ছে ট বর্গীয়, তাই না? ড হচ্ছে ট বর্গীয়। আর আমরা কি জানি, ট বর্গীয় শব্দের আগে কি ট বর্গীয় ধ্বনির আগে কি বসবে, মূর্ধন্য বসবে। ঠিক একইভাবে এখানে দেখো স্পষ্ট ট আছে, তার আগে মূর্ধন্য স বসতেছে। তারপর ঠ, ঠটাও তো ট বর্গীয়, তাই না? তার আগে কি বসতেছে, মূর্ধন্য স বসতেছে, মূর্ধন্য স বসতেছে। তো এই রুলস গুলো তোমরা একটু মুখস্থ করে নিবা, যেগুলো ক্লাসে শেখানো হইতেছে মনি চৌধুরী স্যারের বই আছে, এগুলো যদি তোমরা মুখস্থ করো তোমাদের জন্য আর কিছু প্রয়োজন নাই ইনশাল্লাহ। এর পরের রুলসটা দেখো, এটা মনে রাখবা, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স এর পরে কি হয়, রি র মূর্ধন্য স এর পরে আমাদেরকে মূর্ধন্য ইউজ করতে হয়, মূর্ধন্য ইউজ করতে হয়। এবং পাশাপাশি আর একটা কথা হচ্ছে, এই একই রুলস মূর্ধন্য স এর ক্ষেত্রেও প্রযোজ্য, যে রি র মূর্ধন্য স এর পরে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব মূর্ধন্য বা মূর্ধন্য নয়, আর ওইদিকে থাকলে মূর্ধন্য স। আচ্ছা, এখন কথা হলো কি, এই র দেখতে পাচ্ছ না, রটা এরকম আস্ত থাকতে পারে বা রেফ হইতে পারে, এই রেফটাও র এর মধ্যেই ইনক্লুডেড, বা ধরো যে রফলা হইতে পারে, ঠিক আছে? আর এই যে রি দেখতে পারতেছ না, রি থাকতে পারে, রি এর আরেকটা রূপ হইতেছে যে রি কার। হ্যাঁ, এই যে কৃতদাসের যে রি কারের কথা বলতেছে, এই রি কার। আর দ্যাটস ইট, এটাই আর কি। তাহলে চলো আমরা একটু প্রয়োগ করে দেখি। যেমন এখানে তোমরা দেখতে পারতেছো কি বলতো, ঋণ, রি আছে, তাই তারপরে আমরা কি দিচ্ছি, আমরা দিচ্ছি মূর্ধন্য ন। তারপরে তৃণ, তো রি ন, আগে তো আসছে তারপর র, এই যে দেখতে পাচ্ছ রিকার, র আসছে, তারপর আমরা দিয়ে দিলাম মূর্ধন্য ন। তারপরে রেফ আসছে, রেফের পরে আমরা দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল সব বলেছে। দেখো র আসছে, র এর পরে, র এর পরে, র এর পরে। ঠিক তেমন এই পাশে দেখো মূর্ধন্য স যখন আমরা ইউজ করতেছি, ওই একই রুলসই, একই রুলস। কৃষক, কৃষক, রি এর পরে চলে আসছে, রিকারের পরে চলে আসছে, রিকারের পরে এখানেও রিকার, রিকার, এখানে হচ্ছে রেফ আসছে। হ্যাঁ, তারপরে মুমূর্ষু চক্ষুষ, মানে এই যে দেখো চক্ষুষ, এটা কি, এখানে কি আছে বলতো, এইটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক যোগ মূর্ধন্য স, তাই না? তাহলে কি আসছে এখানে, মূর্ধন্য স আসছে। তো মূর্ধন্য সর পরে তো আমরা হচ্ছে মূর্ধন্য স ইউজ করব। এগুলো বলেই দিলাম যে রি র মূর্ধন্য স এর পরে আমরা কি ইউজ করব, রি র মূর্ধন্য স এর পরে আমরা মূর্ধন্য ন ইউজ করব, আবার এদিকে আসলে সেটা মূর্ধন্য স হয়ে যাচ্ছে। তাই কিনা, একই রুলস, দুটোর ক্ষেত্রে একই রুলসই প্রযোজ্য। ওকে, তাহলে ঠিক একইভাবে এই রুলস গুলোও প্রযোজ্য, এগুলো একটু দেখে নিবা। চিকিৎসা, রেফ আসছে, এরপরে মূর্ধন্য স আসছে, দুইটা রুলস হয়ে গেল। এখন একটু নিচের দিকে আসো, বইয়ে মনি চৌধুরী স্যারের বই ফলো করার দরকার নেই, আমার ক্লাস করো, তাহলে এক্সট্রা আর কিছু প্রয়োজন হচ্ছে না। এখন কথা হইলো যে এই দুইজনের মধ্যে মিল আছে, একই রুলস, কিন্তু এছাড়াও আরেকটা এক্সট্রা রুলস আছে যেটা কিনা আসলে মিলবে না। তো দেখো এটা আমরা স্পেশালি, এগুলো কিন্তু হচ্ছে নত্য বিধান। হ্যাঁ, এই পাশে হচ্ছে নত্য আর এই পাশে সত্য। আমার একটা টিচার আমাকে বলছিল, বলতো যে দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে পার্থক্য কি। তা আমি বলছিলাম যে স্যার, দন্তন্যর এই যে এই নটা এর সাথে লাগানো হয় আর মূর্ধন্যের একটু উপরে হয়। তো আমরা বলছিল যে বিষয়টা আসলে ওইরকম না, একটার উপরে ওই যে দেখো মাত্রা দেখতে পাচ্ছ, আর আরেকটার উপরে দেখতে পাচ্ছ, পার্থক্য দেখতেছো, এটাই পার্থক্য। বুঝতে পারছো, দন্তন্য আর মূর্ধন্যের মধ্যে এইটাই পার্থক্য। আচ্ছা, এরপরে আসো এখন সমস্যাটা কোন জায়গায় দেখো। ব্যাপার হচ্ছে এখানে একটা থিওরি আছে,
এবং এটা ইউনিভার্সাল, একদম সবাই ইউজ করে, একদম মানে কি বলবো, একদম ফেমাস একটা টপিক, ফেমাস একটা একটা ওয়ে। সেটা হইতেছে চৌম্বক থিওরি। চৌম্বক থিওরি আসলে কি বোঝায়? দেখো এখানে কিছু কিছু শব্দ আছে, ক্ষমতায়নে দন্তন্য, এখানে মূর্ধন্য, আবার দন্তন্য ইউজ হইতেছে, রসায়নে দন্তন্য ইউজ হইতেছে, রামায়ণে আবার মূর্ধন্য ইউজ হইতেছে, নারায়ণে মূর্ধন্য ইউজ হইতেছে, কিন্তু এবার রসায়নে দেখো দন্তন্য ইউজ হইতেছে। তো সবগুলাই আয়ন 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 আয়ন, কিন্তু আসলে কখনো দন্তন্য কখনো মূর্ধন্য। এর কারণটা আসলে কি? এর কারণটা আসলে কি? একটু বিষয়টা ভালো করে খেয়াল করো। দেখো এইখানে আমি তোমাদের জন্য একটা ছক নিয়ে আসছি, বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এই জিনিসটা হচ্ছে চুম্বক, এই জিনিসটা হচ্ছে চুম্বক, ঠিক আছে? এটা হচ্ছে চুম্বক। এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে কি বলা হয় বলতো? অ্যাজ ইউজুয়াল আমরা যেটা পড়ছি আর কি, তোমরা অনেকেই দেখছো এই থিওরিটা, চুম্বক থিওরির এই পাশের এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হইতেছে লোহা। আর এইগুলা বাদে বাকি যেগুলো আছে, যত যা আছে সবগুলা হচ্ছে কাঠ। এখন চৌম্বক থিওরি কেমন হয় বিষয়টা দেখো। ধরো যে আমি এখানে তিনটা কলম নিলাম, আমি তিনটা কলমের ক্ষেত্রে এই যে চিকন যেটা দেখতে পারতেছো, ভালো করে খেয়াল করো, চিকন যেটা দেখতে পারতেছো ধরে নাও এটা হচ্ছে চুম্বক, আর বাকি এই দুইটা হইতেছে, এই যে সাদা দুইটা, এই সাদা দুইটা হইতেছে লোহা। এখন ধরে নাও আমি মাঝখানে চুম্বক রাখলাম আর দুই পাশে লোহা রাখলাম, তারা কি আকর্ষণ করবে? হ্যাঁ, আকর্ষণ করতেছে, করবে, স্বাভাবিক। ইভেন আমি যদি এটা উঠায় নিয়ে, এই চুম্বকটাকে উঠায় নিয়ে এক পাশে রেখে দিই, এখনো কি আকর্ষণ করবে? করবে, কিন্তু আকর্ষণ করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এখনো আকর্ষণ করবে। এটা উঠায় নিয়ে যদি এই পাশে বসাই, চুম্বকের সাথে দুইটা লোহা আছে, আকর্ষণ করবে? করবে। যদি একটা থাকে, একটা লোহা আছে একটা চুম্বক আছে, আকর্ষণ করবে? করবে। আচ্ছা, যদি চুম্বকটা উঠায় নিয়ে শুধুমাত্র যদি হচ্ছে এই লোহা থাকে, আকর্ষণ করবে না। এখন কিন্তু আর একে অপরকে আকর্ষণ করবে না, কারণ এই যে লোহা এটা যে নাই। আচ্ছা, এখন আসো আরেকটা কেস আমরা ধরি। ধরে নাও যে আমরা একটা কাজ করলাম, আমাদের কাছে লোহাও আছে, আমাদের কাছে চুম্বকও আছে, কিন্তু আমরা এক কাজ করলাম, এর মাঝখানে একটা, এই যে লাল কালার দেখতে পাচ্ছ, যেটা লাল কালারের, এটা হইতেছে একটা কাঠ, একটা কাঠ রেখে দিলাম। এখন কি আর আকর্ষণ করবে? না। এই যে মাঝখানে যে কাঠ চলে আসছে, ভেজাল চলে আসছে, যার কারণে এই চুম্বকটা কাঠগুলাকে আর আকর্ষণ করতে পারতেছে না। আমি কি কথা বুঝাতে পারছি? আচ্ছা, এইটাই বলতে চাইতেছিলাম। এই যে একটা 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 লোহা তুলে নিলাম, এখনো কি আকর্ষণ করবে? না, করতেছে না, কারণ চুম্বক আর লোহার মাঝখানে যে একটা কাঠ আছে। আচ্ছা, আশা করি বুঝছো ব্যাপারটা নাকি? আচ্ছা, ধরে নাও এই যে আবারও এই কেসে কি হবে বলতো? কাঠ আছে, আর এই যে এইখানে হচ্ছে এই যে কাঠ আছে, এইখানে লোহা আছে, এখানে চুম্বক দিলাম, আকর্ষণ করবে? করবে না, কারণ এই যে মাঝখানে যে কাঠ ভেজাল হিসেবে আছে। এটাই। এখন দেখো, এখন ঘটনাটা কি হয়। আমি তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদেরকে বলছিলাম যে এই পাশের এগুলো হইতেছে চুম্বক, এগুলো হইতেছে লোহা। এখন এইখানে আসো, আমরা ক্ষমতায়ন শব্দটা দেখি। তো আসলে এই লোহাগুলোর সাথে একটু পরিচয় করায় দিই। শোনো, চুম্বক কি জিনিস? তিনটা মনে রাখবা, রি র মূর্ধন্য ষ, রি র মূর্ধন্য ষ, রি র মূর্ধন্য ষ। এখন রি এর আরেকটা প্রকারভেদ হইতেছে রিকার, আর র এর আর দুইটা আছে, সেটা হচ্ছে রফলা আর রেফ। আর এই যে মূর্ধন্য ষ দেখতেছো, এটা হচ্ছে ক্ষীয়, বুঝছো? এটার একটা রূপভেদ আর কি। এখন খেয়াল করো, কাঠ কি জিনিস? ক বর্গীয়, প বর্গীয়। ক বর্গীয় মানে কি? ক বর্গীয় মানে পাঁচটা বর্ণ মিলে একটা বর্গ গঠিত হয়। ক, খ, গ, ঘ, ঙ, ঠিক আছে? এইটা একটা বর্গ, আর এটা প, ফ, ব, ভ, ম। আলটিমেটলি প বর্গীয় বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে প, ফ, ব, ভ, ম, ঠিক আছে? আমি এটাই বোঝাতে চাচ্ছি। এই যে দেখো পাশে লিখে রাখছি, ও এখানে তো লিখে রাখছি, তাহলে তার লেখার প্রয়োজন হচ্ছে না। এইটাই, ঠিক আছে? এখন খেয়াল করো, এগুলো হইতেছে লোহা, আর আরেকটা হচ্ছে হং বয়। কি বয়? ব্যাড বয়, গুড বয় না, এটা হইতেছে হং বয়। মানে হ, উনিশ্বর, ব আর অন্তস্থ, এগুলোকে একসাথে মনে রাখার জন্য হং বয় আমরা ইউজ করছি। এগুলোও কি? এগুলো হইতেছে লোহা, আর এখানে যা আছে এগুলো বাদে বাকি যা আছে সেগুলো কি? কাঠ। এখন দেখো ক্ষমতায়ন, দেখো একটু ভালো করে খেয়াল করো। আমরা শুরুতে গ্রহায়ন জিনিসটা দেখি, শুরুতে রফলা আসছে, চুম্বক দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই চুম্বক ছিল, রাইট? এই যে এটা কিন্তু চুম্বক, আমরা চুম্বক অলরেডি পেয়ে গেছি। তারপরে কি আসছে? তারপরে আসছে হ, আমরা হ পেয়ে গেছি, আরেকটা লোহা পাইলাম আমরা। হ্যাঁ, অন্তস্থ, এই যে অন্তস্থ লোহা পাইছি। তাহলে কি হইলো? এখানে আছে চুম্বক, এখানে লোহা, লোহা আকর্ষণ কি করবে? হ্যাঁ, অবশ্যই আকর্ষণ করবে। এন্ড দ্যাটস ওয়াই যখনই আকর্ষণ করবে তখনই আমাদেরকে মূর্ধন্য ন ইউজ করতে হবে। কথা বোঝা গেছে? এখন চলে আসো ক্ষমতায়ন এই শব্দটাতে। ক্ষমতায়ন মানে হইতেছে এইটা, মানে ক যোগ মূর্ধন্য স। এখন দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা হচ্ছে একটা চুম্বক, ঠিক আছে, বুঝলাম। তারপরে ম আসছে, ম কিন্তু লোহা, আচ্ছা লোহা একটা আছে। তারপরে দেখো এই যে অন্তস্থ, আচ্ছা এইটাও কিন্তু আমাদের লোহার মধ্যে পড়তেছে, কিন্তু মাঝখানে ত যখন চলে আসছে একটা ভেজাল হয়ে গেছে, একটা কাঠ, এই একটা কাঠ চলে আসছে, এখন কিন্তু তারা আর পরস্পরকে আকর্ষণ করবে না।
যেহেতু আকর্ষণ করবে না তাই এখানে হয়ে গেছে দন্তন্য। ঠিক একইভাবে একটু নিচের দিকে আসো, এখানে কি বলছে বনায়ন, এখানে চলে আসছে হচ্ছে বনায়ন। এখানে দেখো প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে এখানে লোহা আছে, ঠিক আছে সমস্যা নেই বুঝলাম, কিন্তু এখানে কোনো চুম্বকই নাই, এন্ড দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, আমরা এখানে সুন্দর মতো দন্তন্য বসে দিব, কারণ যদি যেখানে আমাদের চুম্বকের আকর্ষণ নাই সেখানে মূর্ধন্য হবে না। আচ্ছা এরপরে আসো রামায়ণ শব্দটা একটু ভালো করে খেয়াল করো। রামায়ণে কি হচ্ছে, র কিন্তু একটা এখানে চুম্বক, মানো তুমি? আচ্ছা এরপরে ম, ম কিন্তু লোহার মধ্যে ছিল, এই যে দেখছো এই যে ম, তাহলে ম একটা লোহা আমরা পাইলাম। তারপরে অন্তস্থ, অন্তস্থ কিন্তু একটা, এই যে দেখো অন্তস্থ এটাও কিন্তু একটা লোহা। সো এই যে আমরা একটা লোহা দেখতে পাচ্ছি এখানে, এই যে। আচ্ছা এখন চুম্বক পাইছি, দুইটা লোহা পাইছি, এখন কি পরস্পরকে আকর্ষণ করতেছে? হ্যাঁ অবশ্যই করতেছে, এন্ড দ্যাটস ওয়াই আমাদের মূর্ধন্য বসায় দিছি। ঠিক একইভাবে নারায়ণ, কিন্তু রসায়নে খেয়াল করো র, হ্যাঁ সত্য আমরা একটা চুম্বক পাইছি, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে অন্তস্থ, এইটা, এটা কি হচ্ছে, এটা লোহা। আচ্ছা কিন্তু মাঝখানে চলে আসছে কি বলতো, দন্তস্ব। দন্তস্ব কি এর মধ্যে কোথাও তুমি দেখতে পাচ্ছ? কাঠ চলে আসছে, যেহেতু কাঠ চলে আসছে আকর্ষণ করতেছে না, এন্ড দ্যাটস ওয়াই তাহলে আমরা কি বুঝবো, তাহলে আমরা বুঝবো যে রসায়নে আমাদের দন্তন্য হবে। ঠিক একইভাবে গ্রহায়ন, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, যে এখানে তুমি কি খেয়াল করতেছো, দেখো রফালা দেখতে পাচ্ছ? হ্যাঁ আমরা রফালা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা অলরেডি কিন্তু এই যে দেখো রফালা কিন্তু এই যে এর মধ্যে ছিল। সো অলরেডি আমরা চুম্বক পেয়ে গেছি। হ, এই যে হ এখানে ছিল লোহা, লোহা পাইছি। অন্তস্থ এটাও লোহা ছিল, আকর্ষণ কি করবে এখন? এখন অবশ্যই আকর্ষণ করবে, এন্ড যেহেতু আকর্ষণ করবে এটা কিন্তু মূর্ধন্য ন হয়ে যাবে। বাট এই নিয়মে কি সবকিছু হবে? না। ঠিক একইভাবে গৃহায়ন, এখানে কিন্তু দেখো চুম্বক চলে আসছে, আমরা চুম্বক পাইছি, এটা একটা লোহা, লোহা পাইছি, এটা একটা লোহা, লোহা পাইছি, চুম্বক লোহা লোহা, হ্যাঁ আকর্ষণ করার কথা, বাট এখন কি করবে? না, এখানে দন্তন্য হয়েছে, কিছু করার নাই। আসলে এরকম কিছু কিছু নিয়ম আছে, জাস্ট লাইক মৃন্ময় একটা শব্দ আছে, মৃন্ময়ে আমরা দেখবো যে ওইখানে হচ্ছে নিয়ম খাটতেছে না। তো এরকম কিছু কিছু এক্সেপশন আছে, ওইগুলো আমাদের দিকে প্রয়োজন নাই। বাংলাতে এক্সেপশনের শেষ নাই, ইংলিশে এই ধরনের কিন্তু এক্সেপশন থাকে না, বাট বাংলাতে এই ধরনের এক্সেপশন বেশি দেখা যায়, ইংলিশে কম দেখা যায়। আচ্ছা ঠিক তেমনি আমরা যখন হচ্ছে জেন্ডার করছি না, ইংলিশে জেন্ডার করছি কত ইজিলি শেষ করতে পারছি, বাট এর পরের ক্লাসে আমরা যখন দেখবা যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ করবো, এখানে কত ধরনের ভেজাল তোমরা খেয়াল করলে দেখতে পারবা। সো ইংলিশের থেকে বাংলা কঠিন, এটা 100% সত্য। আমি আমি নিজে বাংলা পড়াই, ইংলিশ পড়াই, দুইটাই পড়াই। সো আমি নিজেই জিনিসগুলো বুঝি যে আসলে মানে কোনটা বেশি কঠিন বা কোনটা বেশি সোজা। ইংলিশ সব থেকে বেশি সোজা, ইংলিশ অ্যালফাবেট দেখলে বোঝা যায় যে ওইখানে বানান কি হইতে পারে। আমরা যদি প্রোনাউন্স করি তাহলে বুঝতে পারি, বাট বাংলাতে সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো এই যে পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, হ্যাঁ সায়াহ্ন, চিহ্ন, এইগুলাতে কি হবে, এইগুলার বানান কিন্তু পরীক্ষায় এসে থাকে। এই নত সত্য বিধানের জন্য কিন্তু পরীক্ষায় এই ধরনের এসে থাকে, এই ধরনের বানানো এসে থাকে যে নিচের কোনটি সঠিক। আচ্ছা এরপর এখন খেয়াল করো, আমরা যেটা বলতেছিলাম আর কি, এই শব্দগুলোতে আসলে কখন এই যে নিচে বসতেছে, কখনো পাশে বসতেছে, এগুলা কিন্তু র্যান্ডম কিছু না। নিচে যখন বসবে, যখন এই যে দেখো দেখতে পাচ্ছ যে পূর্বাহ্নতে নিচে বসেছে, যখন নিচে বসবে তখন তুমি ধরে নিবা যে এটা হইতেছে কি বলতো, এটা মূর্ধন্য ন। যদি পাশে বসে তাহলে সেটা হচ্ছে দন্তন্য। কথা বুঝতে পারছো? এবার বুঝতে পারছো যে মূর্ধন্য ন আর দন্তনের মধ্যে এই যে এখানে যে পার্থক্য। এবং এটা আমরা কিভাবে সলভ করতে পারবো, এটাও আমরা সলভ করতে পারবো সেই চৌম্বক থিওরির উপরে ভিত্তি করে। যেমন একটা করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এখানে পূর্বাহ্ন তোমরা দেখতে পারতেছো, এখানে একটা রেফ আমরা পাইছি, তো আমরা চৌম্বক অলরেডি পেয়ে গেছি। এবং আমরা ব, এই যে আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে আমাদের কিন্তু এখানে ছিল, তারপরে ছিল, এগুলো লোহা তাই না? এই যে দেখো আমি একটু দেখাই, এই যে এটা একটা লোহা, এটা একটা লোহা। সো এটা এখন আকর্ষণ করবে, এন্ড দ্যাটস ওয়াই এখানে আমরা কি ব্যবহার করছি, আমরা এখানে মূর্ধন্য ন ব্যবহার করছি। কিন্তু অপরাহ্নের ক্ষেত্রে, সরি মধ্যাহ্নের ক্ষেত্রে একটু খেয়াল করো, মধ্যাহ্নের ক্ষেত্রে এই যে দেখো মাঝখানে কি চলে আসছে, চলে আসছে, দেখতে পাচ্ছ? আচ্ছা মধ্যাহ্ন, এর মধ্যে তোমাদেরকে আমি যেগুলো শিখেছিলাম এর মধ্যে আমরা কি কোনো জায়গায় ধয়ের কোনো চিহ্ন পাইতেছি? কোনো জায়গায় আমরা পাই নাই। ইভেন আমাদের এখানে তো হচ্ছে লোহার যে ব্যাপারটা, লোহার ব্যাপারটাই তো আমরা পাই নাই। বুঝতে পারছো? এই যে দেখো মধ্যাহ্ন বানানটা দেখো, দেখতে পাচ্ছ? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কোথায় গেল, আর একটু স্ক্রল ডাউন করতে হবে। আচ্ছা এই যে এটা ছিল সেটা, তাহলে এখানে আমাদেরকে কি ইউজ করতে হবে, এখন আমাদেরকে দন্তন্য ইউজ করতে হবে। এই জন্য আমরা পাশে ইউজ করছি, এটাই হচ্ছে কখনো নিচে কখনো উপরে। সায়াহ্ন, চিহ্ন, এই সবগুলো ওই একই প্রসেসেই গেছে। এইখানেও দেখো, এখানেও কিন্তু কোনো চুম্বকই নাই, সো হিসাব আসতেছে না, হইতেছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে দন্তন্য ইউজ করছি। যদি আমাদের কাজ হয়ে যাইতো, যদি আকর্ষণ করতো, তাহলে আমরা মূর্ধন্য ন ইউজ করতাম। এটা ছিল আমাদের নত্যবিধানের এক্সট্রা যে রুলসটা, এটা একটু বড় ছিল। এখন এখানে আসো, সত্যবিধানের যে এক্সট্রা রুলসটা আছে সেটা তোমাদেরকে একটু আমি দেখাই দিই। সত্যবিধানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে রয়ের সাথে, এই যে দেখতে পারতেছো, রয়ের সাথে আমরা তো অলরেডি জানি যে রয়ের পরে হচ্ছে আমাদের মূর্ধন্য সবার সাথে, আমরা অলরেডি জেনে আসছি। এখন সমস্যা হচ্ছে এই যে এর পরে স্বরধ্বনি তো থাকবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু যদি
সরিয় আর সরিয়া আসে, সরিয় আর সরিয়া আসে, এই দুইটা যদি আসে তাহলে ওইখানে নিয়ম খাটবে না। এই দুইটা বাদে যদি অন্য কোনো স্বরধ্বনি আসে সেক্ষেত্রে আমাদের নিয়ম খাটবে, এবং সেক্ষেত্রে নিয়ম খাটলে আমাদের হচ্ছে মূর্ধন্য স ইউজ হবে। যেমন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি নমস্কার এই শব্দটা খেয়াল করি, নমস্কার, ময়ের পরে অ উচ্চারণ আসতেছে, এখানে অ উচ্চারণ আসতেছে, যেহেতু বলছি যে অ এবং আ থাকলে আমাদের ওইখানে রুলস খাটবে না, সো তাই আমরা এখানে দন্তস্ব ইউজ করছি। তবে আবিষ্কারের ক্ষেত্রে খেয়াল করো, আবিষ্কার, এখানে অনেকে একটা ভুল করে থাকো, তোমরা মনে করে থাকো যে এই রস্বইটা মনে হয় বয়ের আগে আছে। না, তুমি এটাকে উচ্চারণ করে দেখো, নিজে এক্সপ্লোর করার চেষ্টা করো। আবিষ্কার, আগে ব উচ্চারণ হইতেছে, বয়ের পরে ই, আবিষ্কার। তো আমাদের বয়ের পরে তাহলে কি উচ্চারণ আসতেছে? আমাদের বয়ের পরে আসতেছে হচ্ছে রস্বইয়ের উচ্চারণ, তাই না? তো আমরা কি জানি যে সরিয় সরিয়া ব্যতীত অন্য কোনোটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য স ইউজ করব। এবং দেখো মূর্ধন্য স ইউজ হয়েছে, তিরস্কার, তীর ও আসতেছে তাই এখানে দন্ত স ইউজ হয়েছে, পুরস্কার ও আসতেছে তাই দন্ত স ইউজ হয়েছে, পরি ই আসতেছে এই জন্য মূর্ধন্য ইউজ হয়েছে। সরিয় সরিয়া বাদে অন্যগুলো আসলে আমাদের কি হবে? মূর্ধন্য ইউজ হবে, মূর্ধন্য স ইউজ হবে। ঠিক আছে, এটা ছিল এক্সট্রা রুলস। এখন একটু আমরা চলো বইয়ে চলে যাই, এখানে তো অনেক পড়াশোনা করলাম, এখন আমরা বইয়ে চলে যাই। দেখো বইয়ে অনেকগুলো রুলস দেওয়া ছিল, বাট এগুলো তোমাদের পড়ার দরকার নাই, কারণ এই যে দেখো ট বর্গীয় এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রির মূর্ধন্য সেটা আমরা কমপ্লিট করে ফেলছি, রির মূর্ধন্য স, এই যে এগুলো যেগুলো দেখতে পারতেছো এগুলো সব আমরা কমপ্লিট করে ফেলছি, এগুলো সব অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। কথা বোঝা গেছে? এখন খেয়াল করো, এখন আমরা একটু নিচের দিকে দেখি, সমাসবদ্ধ শব্দে কিন্তু নক্তবিধান খাটবে না। আমরা কি কি জানছি? আমরা জানছি শুধুমাত্র তৎসময় খাটবে, অন্য কোনো জায়গায় ক্ষেত্রে খাটবে না। ঠিক তেমনই দেখো আরেকটা টপিক হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে, সমাসবদ্ধ শব্দে কিন্তু আমাদের এই নিয়মটা খাটবে না, যেমন নয়ন। ঠিক আছে, আচ্ছা, সর্বনাম, দুর্নীতি, এই সবগুলার তুমি হচ্ছে সমাসে ব্যাসবাক্য তো তোমাদেরকে শিখাইছি, হ্যাঁ, পরের নিন্দা, অগ্রে যে নায়ক, তো এগুলো হইতেছে এই জায়গায় হচ্ছে, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ দন্তনের এই যে এই জায়গাটায় হচ্ছে সমাস আছে, এর মধ্যে সমাস আছে। অনেকেই তোমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারতেছো না বা ফিল করতে পারতেছো না, সমাসটা জানা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য, হ্যাঁ। তবে আপাতত তোমরা এই শব্দগুলো শুধুমাত্র মুখস্থ রাখতে পারো, ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক, এই জায়গাগুলোতে এই যে দন্তন্য দেখতে পাচ্ছ, কেন দন্তন্য আমরা ইউজ করছি? কারণ এগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ, এবং সমাসবদ্ধ পদে আমাদের কি হবে না? সমাসবদ্ধ পদে আমাদের মূর্ধন্য ইউজ হবে না, আমাদেরকে দন্তন্য ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু খেয়াল করাই। দেখো আমাদের কিন্তু নত্যবিধান অলরেডি শেষ, তারপর আমরা একটু সত্যবিধানে দেখো, আমরা অলরেডি যে মুমূর্ষ, হ্যাঁ, চিকিৎসা, চক্ষুষ্মান, এইগুলো আমরা পড়ছি অলরেডি। এখন শুধুমাত্র একটা রুলস বাদ গেছে, সেটা হচ্ছে এই যে এই রুলসটা। এখানে কি বলছে একটু ভালো করে খেয়াল করে দেখো, ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। আসলে ইকারান্ত উকারান্ত কি বলছে? এক কথায় বলছে উপসর্গ, এটার জন্য তোমাদেরকে আগে উপসর্গ জানা লাগবে। মানে উপসর্গের পরে ইকারান্ত উকারান্ত উপসর্গ যেগুলা, আমরা উপসর্গ পড়লে এই জিনিসটা ক্লিয়ার হবে। উপসর্গের ক্লাস আমাদের অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তবে আমি তোমাদেরকে বলে দিই, শোনো, এই যে অভি দেখতে পারতেছো, এই অভি একটা উপসর্গ। এই যে অনু একটা উপসর্গ, প্রতি একটা উপসর্গ, তারপরে হচ্ছে আরেকটু যদি নিচের দিকে যাই, এই যে সু, এটা একটা উপসর্গ, বি, এগুলা একটা উপসর্গ। এখন কি বলছে বলতো, এই উপসর্গের পরে যেমন দেখো ইকারান্ত এবং উকারান্ত, মানে ও ভি ই আসতেছে, একে তো উপসর্গ আসছে, তারপর আবার ই আসছে, এন্ড দ্যাটস ওয়াই এখানে আমাদের কি ইউজ হবে বলতো? মূর্ধন্য স ইউজ হবে। তারপরে দেখো প্রতি, আপাতত আমার কথা বিশ্বাস করে নাও যেটা উপসর্গ, তুমি যদি উপসর্গ না পড়ে থাকো, ঠিক আছে। আচ্ছা, উপসর্গ কিন্তু শুরুতে সংযুক্ত হয়, বুঝছো? উপসর্গ সবসময় শব্দের শুরুতে সংযুক্ত হয়। অনুতাপ, অনুরাগ, এই অনু উপসর্গ সংযুক্ত হয়। এখন দেখো প্রতি ই আসছে, এইটাকে বলছে যে আসছে না, ই আসছে না, এটাকে ইকারান্ত বলতেছে। উপসর্গ আসলো, আবার এই যে ইকারান্ত উকারান্ত, সু, এখানে কি আসছে দেখো, সু তো আসছে, এটা তো উপসর্গই, কিন্তু সু উ, এবার কিন্তু উকারান্ত হচ্ছে। তো এই উকারান্তের ক্ষেত্রে সুষমা, এখানে দন্তস্ব দিলে কিন্তু আমাদের ভুল হবে, আমাদেরকে মূর্ধন্য স ইউজ করতে হবে। এই এক্সট্রা দুই একটা রুলস আমাদের ছিল, আমরা পড়ে ফেললাম। এরপরে দেখো আর কয়েকটা এক্সট্রা রুলস আছে, ওইগুলো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের এই জিনিসগুলোর মধ্যে আর কোনো ইয়া থাকবে না। আমি আবারও বলতেছি, মনীষ চৌধুরী স্যারের বই থেকে সব উদাহরণ করে ফেলবা, তাহলে আর কোনো প্যারা নাই, ঠিক আছে? তাহলে আর তুমি কোনো রিস্কের মধ্যে থাকবে না। আর আমি অলরেডি তোমাদেরকে ওই পৃষ্ঠাতে সবকিছু দেখাই দিছি। তো আমরা একটু স্ক্রল ডাউন যদি করি এবং এখানে যদি দেখার চেষ্টা করি যে আর কিছু আমরা বাদ দিছি কিনা, এখানে আমরা আর তেমন কোনো কিছুই বাদ দেই নাই। এরপরে একটু নিচের দিকে আসো, দেখো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সাত প্রত্যয় যুক্ত পদেও মূর্ধন্য স হয় না। প্রত্যয় মানে কি? প্রত্যয় হচ্ছে শেষে থাকে, উপসর্গ আগে থাকে। শুরুতে লাগাইলে উপসর্গ, শেষে লাগাইলে
প্রত্যয়। তো দেখো এই যে সাত, অগ্নির সাত, তো এই সাত যেগুলো আছে না, ওই সাতের ক্ষেত্রে আমরা হচ্ছে মূর্ধন্য স ইউজ করি না, আমাদেরকে এখানে দন্ত স ইউজ করতে হয়, ঠিক আছে। আর এটা তোমাদের শুরুতে বলে দিছি যে আরবি, ফার্সি, ইংরেজি মানে বিদেশি যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আমরা কোনোভাবে এগুলোর ক্ষেত্রে মূর্ধন্য স ইউজ করবো না। যেমন জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট, রেস্টুরেন্ট, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করবো না, আমরা মূর্ধন্য স ইউজ করবো না, কারণ এগুলো শুধুমাত্র তৎসমের জন্য। তো আমাদের শেষ এখন এখন কথা হইতেছে কি, যে কিছু কিছু বাংলায় আছে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম না, যেগুলো কোনো নিয়ম আসলে মানে না। নত্যর ক্ষেত্রেও আছে, সত্যর ক্ষেত্রেও আছে। নত্য বিধানের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়ম মানে না, মূর্ধন্য স বসবে মানে বসবে, ওর ইচ্ছা হয়েছে তাই ও বসছে। যেমন তোমাদেরকে আমি একটু যদি দেখাই দিই, মূর্ধন্যের ক্ষেত্রে এই শব্দগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলোতে ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য না বসবে। এবং এগুলো আসলে কি করা যায়, এগুলো একদম টানা মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করতে হবে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। চাণক্য মানিক্য গণ বাণিজ্য লবণ মন বিনোবিনা কঙ্কন করি কল্যাণ শোনিত মনি স্থান গুণ পুনঃ ফণি বিপিনী গুণিকা আপন লবণ অনুবাণী বিনুপুরা মারিতে পানি গণগণ বান পঞ্চান চিক্কন নিকন্তন ফণি মনি গুণ গণনা পিনা পণ্যবান, এরকম ভাবে এক টানা মুখস্থ করতে হবে। মানে চাইলে 10 সেকেন্ডের মধ্যে আমি বলে দিতে পারবো, এভাবে মুখস্থ করতে হবে তোমাদেরকেও, যাতে শব্দ দেখলেই তোমরা চিনতে পারো। তো এটা একটু বেশি প্যারাদায়ক ছিল, কিন্তু এখানে আসলে আমার কিছু করার নেই, এই শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা নত্যবিধানের জন্য। সত্যবিধানে আমি তোমাদেরকে একটা হেল্প করতে পারি। সত্যবিধানে মনি চৌধুরী স্যার বইয়ে উল্লেখ করছে ঠিক এইভাবে। আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে উনি উল্লেখ করছেন যে কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়ম মানে না। যেমন এই যে এখানে বেশ কিছু শব্দ দিয়ে দিছে, বাট এগুলো আসলে 2 দিন পরে মনে থাকে না। এই জন্য তোমাদের জন্য একটা ছন্দ তৈরি করছি, সেই ছন্দটা তোমরা ফলো করতে পারো। যেমন আমি যদি নিচের দিকে একটু যাই, স্ক্রল ডাউন করে, এই যে এই ছন্দটা দেখো আমি কিভাবে পড়তেছি। আমার পড়ার শুরুটা খেয়াল করো, তাহলে তুমি এখানে একটা কবিতার মতো ছন্দ খুঁজে পাবা। সেই ছন্দ অনুযায়ী তোমাকে এটা পড়ে ফেলতে হবে। যেমন দেখো, মানে এই শব্দগুলোতে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স ইউজ হবে। আগে তো আমরা মূর্ধন্য নয় দেখলাম, এখন আমরা মূর্ধন্য স দেখতেছি। ষড়ঋতু আষাঢ়, ভাষান পাষাণ, ভূষণ ভাষা উষা পৌষ, দেশ রসকুশ কুলুষ মানুষ। আবার আমি পড়তেছি দেখো, ষড়ঋতু আষাঢ়, ভাষান পাষাণ, ভূষণ ভাষা উষা পৌষ, দেশ রসকুশ কুলুষ মানুষ। বুঝতে পারছো? আশা করি ছন্দটা তুমি ঠাউর করতে পারতেছো। ষড়ঋতু আষাঢ়, ভাষান পাষাণ, ভূষণ ভাষা উষা পৌষ, দেশ রসকুশ কুলুষ মানুষ। আচ্ছা, তাহলে এইগুলা আমাদের হচ্ছে টোটাল ছিল নত শতবিধানের। আমরা একটু রিভিশন করাই দিই এখন তোমাদেরকে। দেখো আমরা নিয়মের মাধ্যমে একদম বইয়ের শুরু থেকে আমরা যদি একটু দেখি, নত্যবিধান একদম বইয়ের শুরু থেকে দেখি, আমরা এটা পড়ে ফেলছি যে এটা আমরা শুধুমাত্র তৎসময় ইউজ করতে পারি। এবং টয়ের যে ব্যাপারটা, টবর্গীয় ধ্বনির জন্য, এটা আমরা পড়ে ফেলছি। রির মূর্ধন্য স, এটা আমরা পড়ে ফেলছি। চৌম্বক থিওরি আমরা পড়ে ফেলছি। তারপরে এই যে জিনিসটা যেগুলাতে মানে কোনো নিয়ম ছাড়াই হয়, এটা আমরা পড়ে ফেলছি। তারপরে এই যে জিনিসটা সমাসবদ্ধ শব্দে খাটানা, এটা আমরা পড়ে ফেলছি। তারপরে দেখো এইখানে সত্যবিধানের ক্ষেত্রে যতগুলো এখানে দেখতে পাচ্ছ, বিলিভ মি আমি সবগুলো তোমাদেরকে পড়াই দিছি, এর বাইরেও তোমাদেরকে পড়াই দিছি। আর যেগুলো কোনো রুলস মানে না সেগুলো পড়াই দিছি। আর এখানে জ্ঞাতব্য যেটা ছিল, সাত প্রত্যয়যুক্ত এবং বিদেশির ক্ষেত্রে যে ইউজ হয় না, এগুলা সবকিছু পড়াই দিছি। তাহলে আমাদের নত্য এবং সত্যবিধান এইখানে সমাপ্ত হইলো। এর বাইরে থেকে আশা করি তোমাদের কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।